দুদিনের লুকোচুরি শেষ, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। গতকালই গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শুরুতে আপনাদের দেখাতে চাইবো বিভিন্ন জায়গায় আজকে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে চোর স্লোগান যেমন তোলা হলো, তেমনি মাতচোর ডিজে বাজিয়ে পর্যন্ত শোনানো হলো। ডিমের ট্রেনে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীরা। ছবিগুলো দেখুন। কি বলবেন? ঢুকবে না কেউ ভেতরে ঢুকবে না। কিছু বলবেন? কোনটা দিয়ে বার করছে? ক্যানিংয়ের হারামখোর শওকত মাতচোর বলে কিন্তু এখানে ভাঙড়ের ক্যানিংয়ের হারামখোর শওকত মাতচোর ঢুকলো এই যে কিছুক্ষণ আগে ব্যাংশাল কোর্টে এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে শওকত মোল্লাকে। নিরাপত্তার সার্বিক ব্যবস্থা আমি জানবো, কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এটা সর্বত্র দেখা গেল এবং এই আদালত চত্বর ব্যতিক্রম হলো না। যে মুহূর্তে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে সুকান্ত, সেখানেও উঠলো চোর স্লোগান। একেবারে দেখো, নিউ টাউনের এনআইএর অফিসের বাইরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বা বিক্ষোভকারী যারা তারা জড়ো হচ্ছে, সেই খবর কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে চলে এসেছিল এবং তারপর থেকে কিন্তু নিরাপত্তার বহর অনেকটা বাড়ানো হয়। ঠিক যেখানে তাকে আনা হবে, অর্থাৎ বিচার ভবন, তার ঠিক সামনে আমরা রয়েছি এবং যেখানে লকআপে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়। শুধুমাত্র ব্যারিকেড নয়, ব্যারিকেডের একটা দিকে কলকাতা পুলিশের তরফে হেভি ডিপ্লয়মেন্ট করা হয়। কারণ তার কারণ জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী সমর্থক বা দীর্ঘদিন ধরে যাদের অভিযোগ ছিল মূলত এই শওকত মোল্লার বিরুদ্ধে, তারা এখানে আসেন এবং মুড়মুড় এখান থেকে কিন্তু স্লোগান তারা দিতে থাকেন। কখনো তারা চোর স্লোগান দিতে থাকেন, কখনো তারা সেখানে কড়া শাস্তির দাবি জানাতে থাকেন। এবং এই মতো অবস্থাতে ঠিক আধ ঘন্টা আগে যখন শওকত মোল্লাকে এখানে আনা হয়, তোমাকে আরেকবার দেখাবো, এখন এই জায়গাটা ফাঁকা অবস্থাতে রয়েছে। এখানে শওকত মোল্লাকে এনআইএর গাড়ি নিয়ে যায় এবং যখন ঠিক এই সামনে থেকে বাঁদিকে লকআপে তখন যাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার উদ্দেশ্যে বোতল ছুড়ে আসে। শুধু তাই নয়, একই রকমভাবে চোর স্লোগানও কিন্তু আসে। আজকে এনআইএর অফিস থেকে বেরোনো বা তার পরবর্তী সময় তখন হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা এখানে অর্থাৎ আদালত চত্বর কার্যত ব্যতিক্রম হলো না। এখানেও একই রকমভাবে কিন্তু চোর স্লোগান ওঠে এবং শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু কড়া শাস্তির দাবি তারা জানাতে থাকেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। এনআইএর তরফে প্রথমে তারা মুভ করবেন এবং সেক্ষেত্রে তারা জানাবেন যে এই গোটা ঘটনাতে শওকত মোল্লা অন্যতম কনস্পিরেটর এবং তারই নির্দেশে বোম বাঁধা হয়েছিল। তারই নির্দেশে গত 18ই মার্চ এই বোমা বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়াতে। একজনের মৃত্যু হয়েছিল, দুজন আহত হয়েছিল। শুধুমাত্র তাই নয়, ঘটনার পর ঘটনাস্থল পরিষ্কার করা এবং একটি গাড়িতে করে নিজের ঘনিষ্ঠকে দিয়ে সেই মৃতদেহ এবং একজন জীবিত থাকা অবস্থা যিনি আশঙ্কাজনক ছিলেন তাকে ঘটনাস্থল থেকে পাচার করা। পরবর্তীকালে স্থানীয়রা হাতে নাতে সেটা ধরে ফেলে। এই যে পাচার করা হচ্ছিল, কেন, কি উদ্দেশ্যে, কি কারণে এই তথ্য প্রমাণ লোপাট, এই যাবতীয় বিষয় সামনে রাখা হবে এবং এনআইএর তরফে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 14 দিনের কিন্তু পুলিশ হেফাজত চাওয়া হবে। এবং এই ঘটনাতে এর আগে 3 জনকে উত্তর কাশীপুর থানা গ্রেফতার করেছিল। পরবর্তীকালে এমএইচএর নির্দেশে এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এই 3 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে পায় এনআইএ এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু শওকত মোল্লা, পূর্ব ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক, তার ইনভলভমেন্ট
মুভমেন্ট পাওয়া যায়। দুদিন আগে তার বাড়িতেও এনআইএ গিয়েছিল, সারাদিন ব্যাপী তিনি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল তাকে কামালগাজী থেকে ধরা হয়। ফলত এনআইএ এটাও ইনভেস্টিগেশন করছে যে এনআইএ যাওয়ার আগে সে কী করে সেখান থেকে বেপাত্তা হয়ে গেল নিজের বাড়ি থেকে বা নিজের সমস্ত জায়গা থেকে, এবং এই দুদিন তাকে কারা আশ্রয় দিচ্ছিল, কীভাবে তিনি কামালগাজীতে পৌঁছলেন, এই যাবতীয় বিষয় তদন্তের আওতায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এনআইএ যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে কিন্তু এই মামলার সওয়াল জবাব পর্ব তা কিন্তু শুরু হবে। একেবারে সওয়াল জবাব যখন শুরু হবে, সওয়াল জবাবে কি হয় এবং এনআইএ কি বলবে নিজেদের হেফাজতে যাওয়ার সপক্ষে যুক্তি হিসাবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, এনআইএর যে অফিস রয়েছে সেখান থেকে যখন শওকত মোল্লাকে মেডিকেলের জন্য বিধাননগর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও উঠলো চোর স্লোগান, এমনকি ডিজে বাজিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। সেই মুহূর্তের ছবিটা একবার রাখবো আপনাদের সামনে। ঢুকলো এই যে। ঢুকলো এই যে। এইটা হচ্ছে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে কোর্ট লকআপে যখন তোলা হচ্ছে, তখন তাকে উদ্দেশ্য করে, শওকত মোল্লাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়েছিল। এই বিক্ষোভের ছবি কিন্তু আজকে দিনভর দফায় দফায় দেখা গিয়েছে। যখন বিধাননগরে এনআইএর যে দফতর সেখান থেকে বের করা হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য শওকত মোল্লাকে, তখনও উঠলো চোর স্লোগান এবং বিক্ষোভ দেখানো হলো। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন, তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো ভিড় জমেছে এখানে, শওকত মোল্লাকে এনআইএ দফতর থেকে বার করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমান এবং এই যে এনআইএ দফতর, সেই এনআইএ দফতর থেকে বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখাবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মাচ্চর মাচ্চর গান বাজানো হচ্ছে এবং ভাঙড়ের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। এবং তোমাকে দেখাবো নিউ টাউনের সেতুকাকে বলবো ছবিটা দেখাতে, যে এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে এসেছিলেন এবং বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায় যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছেন। এবং শুধুমাত্র বিস্ফোরণের ঘটনায় মূল চক্রী শওকত মোল্লা এই অভিযোগই নয়, শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যেমন সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরি, শওকত মোল্লার ছেলেকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এসডিও অফিসে শওকতের ছেলে ইমরান মোল্লাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। 18 জুন এসডিও অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে হাজির হতে বলে এই নোটিশে নির্দেশ দেওয়া হয়। মাতলা নদীর চর জবরদখল করে শওকত মোল্লার পুত্র আলিশান ক্যাফে বানিয়েছিলেন, কিন্তু সেই নোটিশে জবাব দেওয়া তো দূরের কথা, সেই নোটিশ ছিঁড়ে উল্টে গ্রামবাসীদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো, হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছেন। এক তো হচ্ছে এই যে বিস্ফোরণের ঘটনায় মূল চক্রী শওকত মোল্লা বলে অভিযোগ, শুধু তাই নয়,
আইন কানুনকে একেবারে বুড়ো আঙুল দেখাচ্ছে শওকত মোল্লা। এই নোটিশকে একেবারে ছিঁড়ে ফেলে উল্টে গ্রামবাসীদের হুমকি দিয়েছেন শওকত মোল্লা এবং তার ছেলে। একেবারে শুভ্রজিৎ বলে রাখি, এই শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার একটা অংশের ত্রাস ছিলেন এবং তোমাকে বলে রাখি ক্যানিং পূর্বে যেহেতু এই ক্যানিং পূর্ব এলাকার তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি যেটা করেছেন যে তিনি কিন্তু এলাকায় একাধিক দুর্নীতিমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তোমাকে বলে রাখি এনআইএ দপ্তরের সামনে এই যে ভাঙড় জীবনতলা এলাকা থেকে মানুষজন এসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, মাতচোর বলছিলেন, যে মাতচোরের একটি ভাইরাল গানও পর্যন্ত তারা বাজাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন তারা কিন্তু শুধু এই মাতচুরির জন্য নয়, তারা এই ভাইরাল গান বাজাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে একের পর এক দুর্নীতি কার্যকলাপ এই শওকত মোল্লা চালিয়েছেন। তোমাকে বলে রাখি মাতলা নদীর ওপরে মৌখালির কাছে একটি নতুন ব্রিজ তৈরি হয় এবং সেই ব্রিজ তৈরি হওয়ার পরেই যেটা দেখা যায় যে শওকত মোল্লার প্রভাব খাটিয়ে তারই ছেলে সে কিন্তু রীতিমতো মৌখালি ব্রিজের কাছে বিশাল আলিশান একটা বাংলো তৈরি করে। এখানে কিন্তু সেখানে একটা হোটেল তৈরি করা হয় এবং সেই রেস্তোরাঁ বা হোটেল যেটাই তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একেবারে এসডিওর তরফ থেকে সেখানে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সেই নোটিশ ছিঁড়ে ফেলে যারা তার বিরোধিতা করেছিল অথবা এর যে বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সেসব গ্রামবাসীদেরকে রীতিমতো ভয় দেখানো হয়, তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, একাধিক কার্যকলাপের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ভাঙড় এলাকায়, যেটা উত্তর কাশীপুর থানা এলাকায় যে একটা ঘটনা ঘটে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বোমা বিস্ফোরণের ঘটনা একজনের মৃত্যু হয়, দুজন আহত হয়। সেই বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ এবং সেই তদন্ত করতে গিয়ে তারপরেও দেখা যায় একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়। সেই ঘটনাতেও এনআইএ সেখানে পৌঁছে গিয়েছিল। একাধিক বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণের মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করে এনআইএ এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল এই শওকত মোল্লাকে কিন্তু কামালগাজী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এনআইএ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে ব্যাংশাল আদালতে অর্থাৎ সেখানে যে নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালত রয়েছে সেখানে তাকে পেশ করা হয়েছে। 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানিয়ে কিন্তু শওকত মোল্লাকে এই নগর দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি তোমায় বলে রাখি এই শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন। দীর্ঘদিন রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এই শওকত মোল্লা এবং যেখানে কিন্তু বলা হচ্ছে যে শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বললেই সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু হ্যারাস করা হতো এবং সেই পরিপ্রেক্ষিতেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তাকে গ্রেপ্তার করে বোমা বিস্ফোরণের মামলায়। এবং তারপরে এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা যখন এই মৌখালিতে তার বাড়িতে যায়, তার অফিসে যায় এবং বিভিন্ন জায়গায় যখন যায়, সেই সময় কিন্তু শওকত মোল্লা সম্ভবত বারুইপুর, কলকাতা এবং কামালগাজী এই অঞ্চলেই পালিয়ে বেড়াচ্ছিল এবং গতকাল এনআইএ রাতে গ্রেপ্তার হয় এবং আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ হিন্দল। ঢুকলো এই যে। পরের খবরে আসব। বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্গে অনৈতিক কারবারে আখড়া। 21 কাঠা জমি জবরদখল করেছে সুরুচি সংঘ। নিউ আলিপুর থানায় এসে অভিযোগ জানালো এলআইসি। সুরুচি ক্লাবে পড়লো পোস্টার যাতে লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক। ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল। অরূপ স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ। দফায় দফায় আপনাদের দেখিয়েছি কিভাবে সেই জনরোষ আছড়ে পড়েছিল। গতকাল সুরুচি সংঘের তালা ভাঙতেই বেরিয়ে আসে ভোটার লিস্ট। ক্লাবের ঘরে এসে ভোটার লিস্ট ছিল, এমনকি সেই সুসজ্জিত বেডরুম সামনে এসেছে। যখন এই ক্লাব ঘর তালা ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়েন তখন প্লেস, এটা কর্পোরেশনের পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টি, আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। এটা একটা প্রাইসলেস প্রপার্টি, পলিসি হোল্ডারদের টাকা, আমরা সেটা অধিগ্রহণ করার জন্য যা প্রসিডিওর তার প্রাথমিক কমপ্লেন্ট আজকে করে। এটা কাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমাদের এন্ট্রি ছিল না এসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না, কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার তদানীন্তন পুলিশের কতটা জায়গা এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে মানে এই জায়গাটাতে, এই জায়গাটা পুরো জায়গাটা। কনস্ট্রাকশন যে হয়েছে একটা দেখতে পাচ্ছি, সব কিছু আপনারা জানতেন না? না না, এগুলো সব আমরা কর্পোরেশনের কাছে ইয়ে করবো, যা প্রসিডিওর অনুযায়ী যা যা হবার তারা আমাদের হ্যান্ড ওভার করবো। আজকে প্রথম করে গেল কাছে। হ্যাঁ,
গতকাল আপনারা জানেন যে এই সুরুচি সংঘের ওপরে জনরোষ আছড়ে পড়েছিল। একেবারে সুরুচি সংঘ কার্যত অনৈতিক কারবারের আখড়া হয়ে গেছিল। সকাল থেকে থমথমে সুরুচি সংঘ এবং এরকম একাধিক পোস্টার ধরা পড়েছে সেখানে। এই সুরুচি সংঘ স্থানীয়রা বলছেন যে বিশ্বাস ব্রাদার্সের একেবারে খাস জায়গা ছিল, সেই সুরুচি সংঘে গতকালকে পরিস্থিতি দেখাচ্ছিল একেবারে জনরোষ আশ্রয় পড়ে। আজকে এটা হচ্ছে সুরুচি সংঘ যে ক্লাব, সেই ক্লাবের বাইরে বেশ কিছু পোস্টার পড়েছে, যারা ছন্দ মিলিয়ে মিলিয়ে কিন্তু এরকম পোস্টারগুলো রয়েছে। একেবারে এটা হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাব এবং সেই ক্লাবে কয়েকটা লেখা আমি আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো। এখানে কিন্তু এইরকম 3 ধরনের পোস্টার সেটা কিন্তু পড়েছে, যেখানে হচ্ছে একেবারে শুরুতেই রয়েছে সেটা হচ্ছে ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক। এবং তার পরেরটা লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, এবং তার পরেরটা লেখা রয়েছে একেবারে নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসটা হবে সোজা। এই রকম ধরনের কিন্তু পোস্টার সেটা হচ্ছে একেবারে সুরুচির সঙ্গে যে ক্লাব, সেই ক্লাবের গায়ে লাগানো রয়েছে। যে ক্লাব, এই ক্লাব হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ, যারা হচ্ছে এখানে বড় করে দুর্গাপুজো করতো। এবং গতকালকেই যে অভিযোগটা উঠেছিল যে এখানে কিন্তু অনৈতিক কাজকর্ম হয়, সেই ক্লাব একেবারে বন্ধ অবস্থা রয়েছে। এটা হচ্ছে ক্লাবের মূল যে ক্লাব সেটা। এবং গতকালকে ঠিক মূল যে ক্লাব তার পাশেই যে জায়গায় পুজোর আয়োজন করা হয়, এখান থেকে সোজা সেইখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আশেপাশে সব জায়গায় কিন্তু এই রকম ধরনের পোস্টার পড়েছে। এবং যেখানে হচ্ছে দেখা গেছে যে জায়গায় পুজোর আয়োজন তার পিছন দিকে মাঠের মধ্যে সেখানে একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেখানে বেডরুম থেকে শুরু করে একেবারে সেখানে কিন্তু গরু পর্যন্ত রাখা রয়েছে। গতকাল জানেন যে সুরুচি সংঘের যখন তালা ভাঙা হয় তখন বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ ভোটার লিস্ট। আর আজকে পোস্টারের পর ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল। ক্লাবের চারদিক চত্বর সেই বড় ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিউ আলিপুর সুরুচি সংঘ, যে সুরুচি সংঘে একেবারে দেখতে পাওয়া গেছে যে শুক্রবার দিন জনরোষ আছড়ে পড়ে, এই হচ্ছে সেই জায়গা। এবং রাস্তার মধ্যে পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রাখা অবস্থা রয়েছে, গেট বন্ধ অবস্থা রয়েছে। স্থানীয়রা একটা অভিযোগ করেন যে নিউ আলিপুর সুরুচি সংঘ, যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এরকম প্রথমে সবুজ কাপড়, পিছন দিকে কালো যে ত্রিপল, সেটা কিন্তু দিয়ে গোটা ক্লাবে যে চত্বর, সেই চত্বরটা ঘেরা অবস্থা রয়েছে। এবং তারা বলেন যে ভেতরে যে ঘরে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু অনৈতিক কাজ হতো, তার জন্যই গোটা ক্লাবটা ঘেরা বলে স্থানীয়রা অভিযোগ তুলে সেই জনরোষ আছড়ে পড়ে। এবং ঠিক একই রকমভাবে গোটা যে জায়গায় দেখতে পাচ্ছি এরকম প্রথমে সবুজ কাপড়, তার তলায় হচ্ছে কালো যে ত্রিপল পলিথিনের, সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু সত্যি অবাক করার যেটা বিষয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন, তাদের নজরে এসছে এই যে কালো যে ত্রিপল, সেই ত্রিপলটা কোথাকারের। পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে শেড করা হয়েছে, ঘর বানানো হয়েছে, গোটা ক্লাব চারদিকে ঘেরা অবস্থা রয়েছে। কিন্তু সেই যে কালো ত্রিপল সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। এবং এখানে লেখা রয়েছে নট ফর সেল, অর্থাৎ যারা হচ্ছে ঝড়ে বা কোনো রকমভাবে প্রাকৃতিক যে বিপর্যয়, যে সমস্ত মানুষ যাদের হচ্ছে এই ত্রাণের জন্য এরকম ত্রিপল তাদেরকে দেওয়ার কথা ছিল, সেই ত্রিপল ঘেরা রয়েছে ক্লাবের চারপাশে। এবং এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে ক্লাবের মধ্যে একটা ক্লাব, সেই ক্লাবের চারপাশে এই রকম দুর্গত মানুষদের কাছে যে ত্রিপল দেওয়ার কথা ছিল, সেইটা ক্লাবের মধ্যে কেন? এরকমভাবে গোটা যে চত্বরটা ক্লাবের দেখতে পাচ্ছি সোজা যে চারদিকে রাউন্ড করে সম্পূর্ণভাবে ঘেরা অবস্থা রয়েছে। শুধু ক্লাবের এই চত্বরটাই ঘেরা অবস্থায় নয়, একেবারে পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গায় বাড়ি তৈরি করা হয়েছে ক্লাবের মধ্যে এবং যেখানে বেডরুম রয়েছে, সেই জায়গাতেও কিন্তু যে ছাদ রয়েছে, সেই ছাদের চারপাশ থেকে অর্থাৎ বাইরে থেকে যাতে কিছু দেখা না যায় তার জন্য একদম সেখানেও দেখা যাচ্ছে চারদিকে ঘেরা অবস্থা রয়েছে। এবং সেখানেও দেখা যাচ্ছে ঠিক একই রকমের এই রকম যে কালো ত্রিপল, যে ত্রিপল একেবারে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ ত্রাণের জন্য ব্যবহার করা সেই ত্রিপল, সেই ত্রিপল দিয়ে ঘেরা অবস্থাতেই রয়েছে। সুতরাং যে সরকারের দেওয়া এরকমভাবে ত্রিপল, সরকারি ত্রিপল দিয়ে একটা ক্লাব কেন ঘেরা হলো, কিভাবে এগুলো এখানে এলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্থানীয়রা সেই প্রশ্নই তুলছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই সুরুচি সংঘ অনৈতিক কারবারের আখড়া হয়ে দাঁড়িয়েছিল বলে গতকাল থেকে বারে বারে অভিযোগ করেছেন স্থানীয়রা। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ তৈরি হয়, দফায় দফায় সেই জনরোষ আছড়ে পড়ে। সুরুচি সংঘের তালা ভাঙতে বেরিয়ে আসে ভোটার লিস্টের পাশাপাশি দেখা মেলে সুসজ্জিত বেডরুমের। এই সেই হচ্ছে কিং সাইজ বেড, একেবারে বেডরুম কার্যত 5 স্টার সুবিধে সম্পন্ন বেডরুম, সঙ্গে একেবারে আধুনিক
যাবতীয় সুবিধে সম্পন্ন অ্যাটাচড বাথরুমও রয়েছে। এই স্বরূপ বিশ্বাসের অত্যাচার এবং ব্যান কালচারের কিভাবে তিনি শিকার হয়েছেন নিজের অভিজ্ঞতায় তা তুলে ধরেছেন বিজেপির অভিনেত্রী বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি বলছেন প্রথম দিকে অনেক অপমানজনক মুহূর্ত কাটাতে হয়েছে। 2021-এর পর থেকে 5 বছরে একটা দিনের জন্য কাজ করতে পারিনি, একদিনও স্টুডিওতে ঢুকতে দেয়নি। শুনুন কি বলেছেন। প্রথম দিকে অনেক অপমানজনক মুহূর্ত কাটিয়েছি। আঙুল দেখিয়ে বলা হতো ওই দেখ বিজেপি করে, ওই দেখ বিজেপি করে, মানে মনে হতো যেন কোনো অচ্ছুত সম্পর্কে কথা বলছে। এগুলো দেখতাম। কারা বলতো এটা? নানান লোকজন। 2021-এর পর থেকে 5টা বছর একদিনের জন্যে কাজ করতে পারিনি, একদিনের জন্য স্টুডিওতে ঢুকতে পারিনি। এবং অবাক হয়ে যাবেন শুনলে যে আমি একজন এতদিনের একজন আর্টিস্ট, আমি এখনও ওটিটিতে কোনো দিন কাজ করিনি, কারণ কাজ করতে দেয়া হয়নি, একদম লিটারারি দেয়া হয়নি। পরিচিত প্রযোজক পরিচালক যারা চোখের সামনে, যারা আমারই সঙ্গে তাদের বয়স বেড়েছে, কাজ বেড়েছে, তারা এমন আচরণ করতো, বলতে পারতো না যে কি কারণ, কেন কাজ করি না, কি কারণ। তো এটা বুঝতে পারতাম যে অদৃশ্য কোনো হাত কাজ করছে। পার্ট অফ দ্য প্রফেশন ছিল, ধরুন পুজোয় ফিতে কাটা বা কোনো জায়গায় ওপেনিং করতে, প্রমোশনালস, এগুলো তো ছিলই, সেগুলোও করতে দেয়া হতো না। এবং সেগুলোর জন্য যদি কথাবার্তা হয়ে গেল, সব কথাবার্তা হয়ে গেল, তারপরে একটা অদৃশ্য ফোন এলো রাত্রিবেলা, একটা ছলো ছলো গলায়, যে দিদি আসলে এটা হচ্ছে না, মানে হচ্ছে না, না আমায় নিচ্ছিস না বল। তো তারা তখন মাথা নিচু করে, না দিদি আসলে ঠিক আছে চল, বুঝতে পেরেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।